গ্রামের নাম মাধবপুর। নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, যার চারপাশে ধান ক্ষেত, বাঁশঝাড় আর ভাঙা ভাঙা মাটির রাস্তা রয়েছে। এই গ্রামেই আজও ভূত চতুর্দশীর রাতে সবাই ঘরে ঘরে 14 প্রদীপ জ্বালায়। কথায় বলে ওই আলোই নাকি 14 পুরুষের আত্মা পথ খুঁজে বেড়ায়। কিন্তু কেউ যদি প্রদীপ নিভিয়ে দেয়, তবে আত্মারা নাকি রুষ্ট হয়। আমাদের রাহুল ছিল শহরের ছেলে। কলকাতার ব্যস্ত জীবন থেকে বাঁচতে এসেছে গ্রামে, তার মেসোমশাইয়ের বাড়িতে। গ্রাম জীবন তাকে বরাবরই টানে, বিশেষ করে সেই কুয়াশা ভেজা সন্ধ্যাগুলো। কিন্তু এবারকার ভূত চতুর্দশী ওর জীবনে এক অন্যরকম অধ্যায় খুলে দিল। সেদিন সন্ধ্যার পর থেকেই বাতাসে একটা অদ্ভুত শিরশিরে ঠান্ডা ভাব ছিল। বাঁশঝাড়ের ফাঁক দিয়ে হাওয়া বয়ে যাচ্ছিল, আর কোথা থেকে যেন ভেসে আসছিল ধূপধুনোর গন্ধ। রাহুল উঠোনে বসে চা খাচ্ছিল, তখন মেসোমশাই বললেন, আজ রাত্রে ঘর থেকে বেরোতে যাস না রে, আজ কিন্তু ভূত চতুর্দশী। গ্রামের লোকেরা বলে আজ রাতে মৃতেরা ঘুরে বেড়ায়। রাহুল হেসে বলল, আরে ভূত টুত বলে কিছু হয় নাকি? এগুলো তো গ্রাম্য গল্প। মেসোমশাই কপাল টিপে বললেন, তুই শহরের ছেলে, তুই বিশ্বাস করবি না জানি, কিন্তু আমরা তো দেখেছি নিজের চোখে। তোর মাসিমা আজও ওই রাজবাড়ির দিকটাই যায় না। কোন রাজবাড়ি? ওই দক্ষিণ দিকের ভাঙা বাড়িটার কথা বলছি। একসময় জমিদার মাধববাবুর রাজবাড়ি ছিল ওটা। আজ থেকে 50 বছর আগে ওর বাড়ির এক দাসী, বুড়ি কুন্তলা, পুজোর রাতে আগুনে পুড়ে মরে গিয়েছিল। তখনও ভূত চতুর্দশীর রাত ছিল। তার আত্মা আজও প্রদীপ হাতে ওই বাড়ির উঠোনে ঘুরে বেড়ায়। এই কথা শুনে রাহুল হাসল, কিন্তু মনে মনে একটা অজানা কৌতূহল তাকে কুড়ে কুড়ে খেতে লাগলো। রাত গভীর হলে সত্যিই কি কিছু দেখা যায়? রাত 10:30 নাগাদ পুরো গ্রাম নিস্তব্ধ। দূরে কুকুরের ডাক আর কোথাও কোথাও পেঁচার শব্দ ভেসে আসছে। ঘরের ভিতর সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু রাহুলের ঘুম আসছিল না। জানালার ফাঁক দিয়ে সে দেখল আকাশটা মেঘে ঢাকা, চাঁদের আলো নেই। হঠাৎ তার চোখে পড়ল রাজবাড়ির দিক থেকে হালকা একটা আলো আসছে। কে ওখানে প্রদীপ জ্বালাচ্ছে এত রাতে, ভাবল রাহুল। কৌতূহলটা আর সামলাতে পারল না। হাতে একটা হ্যারিকেন তুলে নিয়ে বেরিয়ে পড়ল একা। গ্রামের গলিগুলো পেরিয়ে সে পৌঁছলো রাজবাড়ির গেটের সামনে। লোহার গেটটা মরচে পড়ে গিয়েছে, কেঁপে কেঁপে শব্দ করছে। ভেতরে উঠোন জুড়ে 14টা প্রদীপ জ্বলছে, একটার পর একটা সারি করে। রাহুলের গায়ে কাঁটা দিয়ে উঠল। কেউ নেই, অথচ প্রদীপগুলো একে একে নিজে থেকেই জ্বলছে। ঠিক তখনই পেছন থেকে একটা কাঁপা কাঁপা গলার স্বর ভেসে আসলো, প্রদীপ নিভিয়ে দিস না বাবা। রাহুল ঘুরে তাকাতেই দেখল এক বৃদ্ধা। তার পরনে রয়েছে কুচকুচে কালো শাড়ি। চোখ দুটো যেন গভীর অন্ধকারে ডুবে আছে। মুখে হাড়ের গঠন স্পষ্ট। হাতে একটা পুরনো কেরোসিনের প্রদীপ। রাহুলের গলা শুকিয়ে গেল। রাহুল বলল, কে কে আপনি? বৃদ্ধা ধীরে ধীরে বলল, আমি এই বাড়ির রাখালিনী, আমার নাম কুন্তলা। আজ থেকে বহু বছর আগে এই বাড়ির প্রদীপ নিভে গিয়েছিল। আগুনে সব শেষ হয়ে গিয়েছিল। আমি পুড়ে মরে গিয়েছিলাম, কিন্তু কেউ আমার প্রদীপটা নেভাতে দেয়নি। তাই আমি ফিরেছি। আমি ফিরি প্রতি ভূত চতুর্দশীতে। এই কথা শুনে রাহুল ভয়তে পিছিয়ে গেল, কিন্তু বৃদ্ধার মুখের হাসিটা ক্রমে চওড়া হয়ে উঠেছিল। তুই নতুন মানুষ, তোর হাতে প্রদীপ ভালো দেখাবে। চল, তুই আমার সঙ্গে উঠোনে আয়। এই কথা শুনে রাহুল ভয়তে চেঁচাতে গেল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। বৃদ্ধা তার হ্যারিকেনের আলো নিভিয়ে দিল এক ঝটকায়। এক মুহূর্তে চারপাশ অন্ধকার।
শুধু দূরে প্রদীপের আলো জ্বলছে। রাহুলের শরীর জমে গিয়েছে, পা নাড়াতে পারছে না। বৃদ্ধা তার কানে ফিসফিসিয়ে বলল, 14 প্রদীপ জ্বলে থাকলে কেউ ঘরে ফিরতে পারে না। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখলো রাজবাড়ির উঠোনে একটা নতুন প্রদীপ জ্বলছে, একেবারে অন্যরকম। প্রদীপের কাচের ভেতরে যেন একটা মুখ রয়েছে, কারো চোখ দুটো বিস্ফারিত, আর পাশে পড়ে আছে রাহুলের সেই হ্যারিকেনটা, তাও নিভে যাওয়া অবস্থায়। রাহুলের কোনো খোঁজ পাওয়া গেল না। এরপর মেসোমশাই পাগলের মতো খুঁজলেন চারিদিকে। পুলিশ আসলো, কিন্তু রাজবাড়িতে কিছুই পাওয়া গেল না। শুধু হাওয়ায় ধূপধুনের পচা গন্ধ ভেসে আসলো। সেই দিন থেকে নাকি প্রতি ভূত চতুর্দশীর রাতে রাজবাড়ির বারান্দায় দেখা যায় দুটি ছায়া, একটা বুড়ি প্রদীপ হাতে দাঁড়িয়ে আছে, আর একটা তরুণ যার মুখটা ভয়ঙ্কর ফ্যাকাশে, তার পিছনে দাঁড়িয়ে থাকে সে। কখনো কখনো গ্রামের কেউ ভুল করে রাতে ওই দিকটায় চলে গেলে বাতাসে ভেসে আসে কাঁপা কাঁপা গলা, প্রদীপ নিভিয়ে দিস না বাবা। এরপর ভূত চতুর্দশীর রাত পেরিয়ে গিয়েছে, কিন্তু মাধবপুর গ্রামে যেন কিছুই স্বাভাবিক নেই। রাহুল নিখোঁজ হয়েছে 3 দিন। পুলিশ সারাদিন খুঁজে ফেরে একটাও সূত্র পায়নি। মেসোমশাই যেন প্রাণহীন হয়ে গিয়েছে। উঠোনে বসে শুধু বললেন, বলে দিয়েছিলাম রাজবাড়ির দিকে যাস না। কিন্তু গ্রামের লোকেরাও অদ্ভুতভাবে চুপচাপ, কেউ মুখে রাহুলের নাম নিচ্ছে না। মনে হয় সবাই ভয় পাচ্ছে কিছু বলতে। এরপর চতুর্থ দিনের সকালে রাহুলের এক বন্ধু অরিন্দম শহর থেকে এলো। ওর সঙ্গে পুলিশের অনুমতি নিয়ে সে রাজবাড়িটা দেখতে গেল। রাজবাড়ির ভেতরে গিয়ে পা দিতেই ওর নাকের ভেতরে ছেয়ে গেল একটা তীব্র ধূপ আর পচা গন্ধ। পুরো বাড়িটার দেওয়ালে কালো ছোপ, কোথাও কোথাও বাড়িতে আগুনে পোড়ার দাগ রয়েছে, আর উঠোনের ঠিক মাঝখানে সেই 14টা প্রদীপ এখনো জ্বলছে, কেমন করে যেন নিভছে না। অরিন্দম ফিসফিসিয়ে বলল, 3 দিন পরেও প্রদীপ জ্বলছে, এটা তো অসম্ভব। তাদের সঙ্গে থাকা বৃদ্ধ চৌধুরী মশাই বললেন, অসম্ভব নয় বাবা, ওগুলোতে মানুষের আত্মার আলো আছে। কুন্তলা বুড়ির আত্মা এখনো বেঁচে আছে। অরিন্দম অবিশ্বাসের চোখে তাকালো, ওই বুড়ি আসলেই আছে? বৃদ্ধ চুপ করে গেলেন, কিন্তু চোখে ভয়ের রেখা ফুটে উঠল। সেদিন রাতেই অরিন্দম মেসোমশাইয়ের বাড়িতে শুয়েছিল, রাহুলের বিছানাতেই। বাইরে তখন আবার ভুতুড়ে হাওয়া বইছে। দূরে রাজবাড়ির দিক থেকে মনে হলো কারো হাঁটার শব্দ আসছে। ঘড়ির কাঁটা তখন রাত 1:30 বাজে। হঠাৎ জানালার ফাঁক দিয়ে একটা আলোর ঝলকানি এলো। অরিন্দম চোখ কচলিয়ে দেখল রাজবাড়ির দিকে 14টা প্রদীপের সঙ্গে এখন আরো একটা নতুন আলো জ্বলছে। হ্যারিকেনের মতো নতুন জ্বলছে। একটা ছায়া মূর্তি ধীরে ধীরে উঠোনের চারপাশে হাঁটছে। অরিন্দম ভয় পেলেও পরদিন সকালে সিদ্ধান্ত নিল ও আবার রাজবাড়িতে যাবে, কিন্তু এইবার ও একা যাবে। পরের দিন বিকেলে কুয়াশা নামতেই অরিন্দম চুপি চুপি রাজবাড়ির দিকে রওনা দিল। দরজা ভাঙা, ভেতরে অন্ধকার, ছাদের ফাঁক দিয়ে বাদল উঠছে। ওর হাতে একটা টর্চ ছিল। এরপর প্রথমেই চোখে পড়ল দেয়ালের গায়ে কেউ আঙুল দিয়ে কিছু লিখছে, পুরনো রক্তের মতো শুকনো দাগে লেখা, 14 আলো নিভিয়ে আমি জেগে থাকি। অরিন্দমের বুকের ভেতর কেমন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এমন সময় টর্চের আলো পড়ল একটা পুরনো কেরোসিনের লণ্ঠনে, ঠিক যেমনটা রাহুল ব্যবহার করত। ওটা এখন নিভে গিয়েছে, কিন্তু লণ্ঠনের কাচের ভেতরে কালচে দাগ, যেন কেউ ভিতর থেকে হাত ছুঁয়েছে। ওর মনে হলো কানে কানে কে যেন বলছে, প্রদীপ নিভিয়ে দিস না বাবা। সাথে সাথে ও পেছনে ফিরে দেখলো, কিন্তু কাউকে দেখতে পেল না। এরপর রাত নেমে এলো। বাইরে তখন ঝড় উঠেছে।
অরিন্দম রাজবাড়ির উঠোনে দাঁড়িয়ে দেখল প্রদীপগুলো আবার জ্বলছে, কিন্তু এবার একটার আলো নড়ছে। ওর দিকে এগিয়ে আসছে একটা ছায়া, এক বুড়ি, যার শুকনো মুখ, কুচকানো চামড়া, কিন্তু এবার চোখ দুটোতে কেমন যেন দয়া মেশানো দৃষ্টি। তুই কে? জিজ্ঞেস করলো অরিন্দম কাপা গলায়। বৃদ্ধা ধীরে বলল, তুই রাহুলের বন্ধু? ওর কথা আমি জানি। সে প্রতিশ্রুতি দিয়েছিল প্রদীপ নিভতে দেবে না, কিন্তু তোরা শহরের লোক, প্রতিশ্রুতি মানিস না। অরিন্দম বলল, ওকে তুমি কোথায় রেখেছ? বৃদ্ধা হালকা হেসে বলল, ও প্রদীপের আলোই আছে। তুই যদি দেখতে চাস তবে তোরও আলো নিভে যেতে পারে। এ কথা বলেই বুড়ি অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন সকালে অরিন্দম রাজবাড়ির পেছনের ঘরে খুঁজে পেল এক পুরনো কাঠের সিন্দুক। ভেতরে কিছু ছাই, কয়েকটা পুড়ে যাওয়া কাপড় আর এক টুকরো নোটবুক। ওটা খুলে পড়তে শুরু করলো। নোটবুকটা কুন্তলার লেখা। জমিদার মাধববাবু আমার প্রতি অন্যায় করেছিলেন। আগুনে আমায় পুড়িয়ে মারলেন, কারণ আমি জানতাম তার গুপ্তধনের কথা। আমি প্রতিজ্ঞা করেছিলাম, যেদিন 14 প্রদীপ নিভবে সেদিন আমি ফিরে এসে সত্য প্রকাশ করব। এরপর শেষ পাতায় লেখা ছিল, যে আমার প্রদীপ জ্বালিয়ে রাখবে সে বাঁচবে, যে নিভিয়ে দেবে সে আমার সঙ্গে থাকবে। অরিন্দম বুঝতে পারল রাহুলের হ্যারিকেন নিভে গিয়েছিল, তাই সে ওপারের লোকেদের মধ্যে চলে গিয়েছে। রাহুলকে আর ফেরানোর উপায় নেই। কিন্তু তখনই একটা কথা মাথায় আসতেই অরিন্দম ভাবল, না, এখনো একটা উপায় আছে। সব প্রদীপ নিভিয়ে দিতে হবে। তাই রাত নামতেই অরিন্দম রাজবাড়িতে ফিরে গেল। বাইরে ঝড়, বিদ্যুৎ চমকাচ্ছে। প্রথম প্রদীপ নিভে গেল, সাথে সাথে হালকা চিৎকার শোনা গেল। দ্বিতীয়টা নিভতেই একটা ঠান্ডা বাতাস ঘর জুড়ে ঘুরে গেল। এরপর 14 নম্বর প্রদীপ নিভাতে যাবে, ঠিক তখন পিছন থেকে কুন্তলার গলা ভেসে আসলো, না, এই আলো নিভলে তুইও হারাবি। অরিন্দম চোখ বন্ধ করে শেষ প্রদীপে ফু দিল। সব অন্ধকার। এরপর কি হলো কেউ জানে না। পরদিন ভোরে গ্রামের লোকেরা রাজবাড়ির উঠোনে গেল। দেখলো সব প্রদীপ নিভে গিয়েছে, শুধু মাঝখানে 2টি প্রদীপ একসঙ্গে জ্বলছে। একটা বুড়ির হাতে ধরা আর একটা তরুণের। দুজনের মুখ আলোর মধ্যে স্পষ্ট। রাহুল আর কুন্তলা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে রয়েছে। এরপর থেকে আজও কেউ রাজবাড়ির দিকটায় যায় না, কারণ ভূত চতুর্দশীর রাতে নাকি দেখা যায় একজন তরুণ প্রদীপ হাতে দাঁড়িয়ে থাকে বুড়ির পাশে, আর দূর থেকে কেউ ফিসফিস করে বলে, 14 প্রদীপের আলো নিভলে ছায়ারা জেগে ওঠে। কিছুদিন আগেই ভূত চতুর্দশীর রাত গেল। সেই উপলক্ষে আমাদের আজকের নিবেদন ছিল ভূত চতুর্দশীর রাত। গল্প পাঠে ছিলাম আমি সৌমেন। আমাদের আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পটিতে একটা লাইক করে কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন। পাশাপাশি আমাদের ভৌতিক আড্ডা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে আগামী সপ্তাহে।